স্বাগত। আজকের বাংলাদেশে ক্ষমতার কোপ নিয়ে আমরা কথা বলতে চাই। আজকে এই কথা বলার জন্য আমাদের সাথে আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আরো আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সদস্য পদক কমরেড খালেকুজ্জামান, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। স্বাগত আপনাদের। জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী, যখনই সরকারি দল বা অঙ্গ সংগঠনের কোনো কর্মী কোনো অপরাধে জড়িয়ে পড়ে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে, তখন দল থেকে তা অস্বীকারের চেষ্টা আমরা দেখতে পাই, অথবা দেখতে পাই বাঁচানোর চেষ্টা। এর কারণ কি বলে মনে করেন? এর দুটি রূপ আছে বাঁচানোর চেষ্টা। একটি হচ্ছে যে তিনি আমাদের সংগঠন করেন না, অথবা তার দায় দায়িত্ব আমরা কেন নিব। এর কারণ কি বলে মনে করেন? প্রথম কথা হলো যে আমি এই কারণটা পরে বলবো, কারণে আমি আসবো না এই জন্য যে এই ধরনের যে বিষয়, যে একজন অপরাধ করলে পরে তাকে যে আমাদের দলের নয় এই কথা বলা, এটা আমার জানা মতো এরকম হয় এটা আমি ঠিক বুঝি না। কারণ আমি কখনো দায় দায়িত্ব অস্বীকার করার কেউ আছে বলে মনে করি না। যদি সংগঠনের হয় তাহলে সংগঠন থেকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব, দায় দায়িত্ব অস্বীকার করার কিছু নাই। কিন্তু তার অপরাধের দায়িত্ব তো আর সংগঠন নেবে না। একজন লোক যদি অপরাধ করে এটা তার ইন্ডিভিজুয়াল অপরাধ, আর যখন দলগতভাবে কোনো অপরাধ করে সেটা হলো হয়তো দল, যেমন ধরেন দুটো দলের সংঘর্ষ হলো বা দুটো ছাত্র সংগঠনের সংঘর্ষ হলো, সেখানে হয়তো দায় দায়িত্ব দলগতভাবে নেওয়ার প্রশ্ন আসে। কিন্তু একজন ইন্ডিভিজুয়ালি যখন আপনার অপরাধ করে, তো তার দায়িত্ব তো আপনার দল নেওয়ার কথা না। তবে সে যদি দল করে, এটা বলা উচিত দলের যে হ্যাঁ উনি আমাদের দল করতেন, তিনি অপরাধ করেছেন, সেই জন্য আমরা তাকে দল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, এটা বলা উচিত। কিন্তু কেউ কেউ বলছেন যে এই ধরনের অপরাধ যে কেউ করে ফেলছেন তার একটা বড় কারণ যে তারা ধারণা করছেন তারা ক্ষমতাসীন, ক্ষমতাশালী এবং অপরাধ করে পার পাবেন। এইটা আপনার কেউ কেউ বলতে পারেন, এটা হতেও পারে হয়তোবা। যারা অপরাধটা করে তাদের ভেতরে এ ধরনের মনোভাব কাজ করতেও পারে হয়তোবা। কিন্তু এই ধরনের পরিস্থিতির সাথে আমি পরিচিত নই। আমি মনে করি যে অপরাধী যেই হোক, যে অবস্থায় অপরাধ করে থাকুক, সেটা বিচার করার জন্য আদালত আছে এবং আইনের আশ্রয় নিয়ে তাকে আদালত পর্যন্ত পৌঁছে দেওয়া উচিত। আদালত তাকে শাস্তি দিবে কি দিবে না সেটা আদালতের বিষয়। যেহেতু আপনি যে অভিযোগটা করছেন, এই ধরনের অভিযোগের সাথে আমি পরিচিত নই। আপনি কি এই ধরনের অভিযোগের সাথে আপনি পরিচিত না? যে আমরা দীর্ঘদিন ধরে যে দেখছি যে ক্ষমতাসীন দল বা অঙ্গ সংগঠনের কর্মীদের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ। এটা ক্ষমতাসীন দল না হয়ে অন্য দলও হতে পারে। আমাদের দেশে যে অন্য দলের ছেলেরাও করছে এরকম, বা অন্য দলের যে লোকেরা যে করছে, তাও কিন্তু আপনাদের পত্রিকায় উঠে আসছে, আপনাদের টেলিভিশনের মাধ্যমে এটা বিভিন্ন জায়গায় উঠে আসছে। সুতরাং হয়তোবা ক্ষমতাসীন দলের ভেতরে এর সংখ্যা আধিক্য থাকার সম্ভাবনা আছে, আমি অস্বীকার করি না, এটা আমি অস্বীকার করি। কিন্তু অন্যদের মধ্যেও আছে, শুধু ক্ষমতাসীন দলের লোকেরা করে এটা কিন্তু আপনার 2 মাসের মধ্যে আমরা একটা ঢাকায়ও একটা আফসানা হত্যা দেখলাম, যার সাথে ছাত্রলীগের একজন নেতা রবিন তার নাম, তাকে জড়ানো হলো। আবার এই ঘটনাটি আমরা দেখছি, সেটি একটু বেশি। রবিনকে আইনের আওতায় নেওয়া হয়নি। রবিনকে আইনের আওতায় নেওয়া, আমি বলি যদি প্রক্রিয়ার মধ্যে আছে, কিন্তু সেটিও প্রমাণ করার জন্য চেষ্টা করা হচ্ছে যে আফসানা আত্মহত্যা করেছেন। চেষ্টা করবি যে অপরাধী সে সহজে অপরাধ স্বীকার করতে চায় না। আপনি যদি অপরাধ বিজ্ঞানের বা ছাত্র হন, অথবা আমি ঠিক জানি না, আপনি যেহেতু ম্যাজিস্ট্রেসির সাথে জড়িত ছিলেন, আমি সাংবাদিকতা পড়েছি, আসলে এখন সাংবাদিকতা পড়েছি, কিছুদিন ম্যাজিস্ট্রেসির সাথে জড়িত ছিলেন, আপনি বুঝবেন যে অপরাধী কখনো সহজে তার অপরাধ স্বীকার করতে চায় না, সে এটার থেকে বেরিয়ে আসার জন্য নানা পথ খুঁজে। এর অর্থ এই নয় সে যে সংগঠন করে তাকে এই জন্য দায়ী করবো, এটা ঠিক না। এটা কিন্তু আমাদের একটা প্রবণতা হয়ে গেছে যে আমরা কোনো দলের যদি কোনো কর্মী খারাপ কিছু কাজ করে তার সাথে দলটাকেও জড়িয়ে ফেলা, এইটা আপনার একটা প্রবণতা হয়ে গেছে। দল তখনই জড়িত হবে যখন দল বলবে যে হ্যাঁ এই কর্মীর দায় দায়িত্ব আমি নিচ্ছি এবং এই কর্মী এই কাজটি করেনি, এই কথা যদি বলে। খালেকুজ্জামান ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি মুক্তাদির ভাইয়ের এই কথা থেকে আমি একটু দুদু ভাইয়ের কাছে চাই। দুদু ভাই, আপনি কি মনে করেন যে আমরা কি আসলে প্রবণতা আকারে সাংবাদিকরা আসলে মানুষের নজরে বিষয়টি আনার জন্য তার ছাত্রলীগের পরিচয়টি সামনে নিয়ে আসছে কিনা, যেখানে আসলে ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে, কর্মসূচির সাথে তার এই কোপানোর কোন রকম সংস্রব খুঁজে পাওয়া যায় না? যদি বলি যে আমরা আসলে খবরটি ভালো করে আকর্ষণীয় করার জন্য এটি ব্যবহার করছি কিনা। জি, আপনাকে ধন্যবাদ। মুক্তাদির ভাই আমাদের আগের ছাত্র রাজনীতির একজন দিকপাল এবং লেখাপড়া করা মানুষ।
তিনি তার মতো করে বলেছেন। আমার কাছে মনে হয় আমরা যারা ছাত্র রাজনীতি করেছি বা যুক্ত ছিলাম, তখন যেসব ঘটনা ঘটেছে সেখানে কি মারামারি ছিল না? নিশ্চয় ছিল। সেখানে কি রক্তের কোনো ব্যাপার ছিল না? নিশ্চয় ছিল। কিন্তু আজকের যে ঘটনাগুলো ঘটছে, এটাকে কেন জানি আমার মনে হয় যে ছাত্র রাজনীতির ব্যাপার না। এই যে আপনি বললেন না ক্ষমতার কোপ, ক্ষমতা আর ছাত্র রাজনীতি এটা বোধহয় একটা ভিন্ন ব্যাপার। ক্ষমতাকে ব্যবহার করা, ছাত্র রাজনীতিকে কলুষিত করা। আমি জানি না ছাত্রলীগ অস্বীকার করা, শাস্তি দেওয়া এটা তো পরের ঘটনা, কিন্তু এই ধরনের যে ঘটনাগুলো মানে ছাত্র রাজনীতি থাকলে, এই যে ঢাকাতে কিছুদিন আগে একটা আন্দোলনের মুহূর্তে একটা ছেলে বিশ্বজিৎ সম্ভবত নাম, তাকে যে কোপানো প্রকাশ্যে টেলিভিশনে আমরা দেখেছি, সেখানেও মানে ধরেন ক্ষমতার একটা পরবর্তী অবস্থা আমরা দেখেছি যে এটা খুব যারা কুপিয়েছে তাদের তো 6 জনের ফাঁসি হয়েছে, মানে সর্বোচ্চ। না মানে এখানে একটা ঘটনা না লক্ষ্য করেছি। হ্যাঁ, এটা অসুবিধা নেই তো, ফাঁসি হলে অসুবিধা কি? রাষ্ট্রপতি আছেন তো, ফাঁসি হলে তো রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষা কৃপা। আমাদের তো এটা তো আমাদের তো সংবিধানে এই ক্ষমতা তো মহামান্য রাষ্ট্রপতিকে দেওয়া আছে। না আপনি আইনের শাসন, আমি যদি নিশ্চিত থাকি, আমি যে দলেরই হই না কেন, যখনকারই সরকার হোক না কেন, সে আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি, কিন্তু মানুষ হত্যা করলে আপনি যেভাবে হোক রাষ্ট্রপতির ক্ষমতা আপনি খুনি হিসাবে পাবেন না। আপনি কি এমন যে আপনি কি বিশেষজ্ঞ? কোন রেফারেন্সের কথা বলতে যে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষেত্রে ওই যে নাটোরে 22 জন, কিন্তু আপনি কি পাশাপাশি এটিও বলবেন যে এখানে এক পরিবারের 19 জন জড়িত ছিল একটি খুনের জন্য? এই যেমন আপনি বললেন জি যে একটি পরিবার, অর্থাৎ কোথায় যেন একটা সহানুভূতির একটা ব্যাপার। একজন খুনের জন্য একই পরিবারের 19 জন, আদালত তাকে ফাঁসি দিয়েছে। এক পরিবারের 19 জন। আপনি আইনের লোক হলে পরে এক পরিবারে, দুই পরিবারে, তিন পরিবারে না, সেটি সেই শাস্তি ম্যানিপুলেটেড মনে করেন। ওখানে একটু আমাকে বলতে দেন, তাহলে আমি বলি। ওখানে যদি একটা বিখ্যাত একটা ডাক্তার থাকতেন, জি, ওখানে বিখ্যাত একজন আইনজীবী থাকতেন, ওখানে যদি বিখ্যাত কোনো মানে সমাজকে যে প্রভাবিত করতে পারে, সমাজের যে উপকারী, যে হঠাৎ তাৎক্ষণিকভাবে একটি ঘটনা ঘটেছে, আমি একেবারে করা যাবে না আমি এটা বলছি না, আমি মহামান্য রাষ্ট্রপতি সে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না তা না, কিন্তু একজন সাধারণ মানে খুনিকে আমি যখন যে কোনো ভাবে আপনার এই যুক্তিতে আলোকেই, ধরেন আপনি যে যুক্তিটা দিলেন এই আলোকেই আমি প্রশ্রয় দিব, তখন তার প্রভাব, আমি এই ঘটনা বলছি না, সমাজে কোনো রকম প্রভাব পড়বে না, এটা আমার কাছে মনে হয় না। এটা আমি রাষ্ট্রপতির নাম কিন্তু বলি নাই, না বলতে পারেন, আমি কিন্তু না বললেও যে এই সমাজে এই ধরনের ঘটনা আপনি একাধিক দেখাতে পারবেন। সেজন্য আপনি তো আইনের শাসন, ক্ষমতার দায় দায়িত্ব, আপনি উপরের অপরাধ যদি থাকে তো নিচে তার বিস্তার লাভ করবে না এমন তো নাও মানে আমি অস্বীকার করতে পারি না। আমি যদি মন্ত্রী হই, আমি যেমন এটা আপনি কথা বলে যে এখন দোকানে 500 টাকা 1000 টাকা আমি চুরি করলাম ক্যাশ বাক্স ভেঙে, আসলে তো আমার সেন্ট্রাল ব্যাংকে ভেঙে নিয়ে চলে যাচ্ছে, রূপালী ব্যাংকে ভেঙে নিয়ে চলে যাচ্ছে, সোনালী ব্যাংক হাজার হাজার কোটি টাকা। তখন আপনি ওই নিচের একজন সামান্য ক্যাশ বাক্স ভাঙছে, ওকে কিভাবে আপনি অপরাধী করবেন? আমার কাছে মনে হচ্ছে আইনের শাসনটা খুব জরুরি। তার মানে সেই আইনের শাসনের যদি অনুপস্থিতি থাকে, হ্যাঁ, আপনি যদি কোনোভাবে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করেন, আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার দিতে ভাই, আমি আইনের শাসন না থাকলে সেটি কোনোভাবে চাপা দেওয়া। আমি আবার আসছি আপনার কাছে, আমি একটু জনাব খালেকুজ্জামানকে একটু শুনি যে তরুণ প্রজন্ম রাজনৈতিক ছাত্র সংগঠনের সদস্যরা যে ধরনের ক্ষমতার অপব্যবহার করছে, এর পেছনে আপনি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কারণগুলি কি দেখেন? দুদু ভাই একটি বললেন যে উপরের দিকে যদি অপরাধ হতে থাকে তাহলে নিচের দিকে সেই অপরাধটি আসলে ট্রিকল ডাউন, সেটি হওয়ারই কথা বা কেউ মনে করারই কথা যে আমি পুকুর চুরি দেখছি সুতরাং আর বোতল চুরি করলে কি হবে। না, ওনাদের কথা থেকে কিছু বিষয় একভাবে এসছে। আসলে গোটা সমাজের যে পরিবেশ, অর্থাৎ একটা ঘটনা, সেটাকে আমরা যদি ধরেন একটা খুন হলো, একটা ডাকাতি হলো বা কোনো এ ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু এই জিনিসগুলি ক্রমাগত হয়তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে জিওমেট্রিক প্রোগ্রেশনে জ্যামিতিক হারে সে যদি বৃদ্ধি পায় এবং একটা গোটা অরাজক পরিস্থিতি সমাজে সৃষ্টি করে, তাহলে তার পিছন দিকে একটু তাকাতে হয়। কারণ এখন আমাদের
যেটা হলো রাজনীতি। এটা সাধারণভাবে বললে মূলত একটা রাজনীতিটা দুর্বৃত্তায়নের পথেই অগ্রসর হচ্ছে। ফলে এটা দেখেন যে আগে 4 ভাগ লোক তারা ছিল, ব্যবসায়ী ছিল, সেটা বাড়তে বাড়তে এখন 70-এর উপরে চলে গেছে। এবং রাজনীতির মধ্যে আদর্শ মূল্যবোধ, আদর্শ যে ইয়েটা ছিল, আদর্শবাদিতা, সেই জিনিসটা এখন একটা উপহাসের বস্তুতে পরিণত হয়ে গেছে। ফলে একদিকে তার সঙ্গে যে সামাজিক যে বন্ধন, সেই বন্ধনটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তার সঙ্গে সংস্কৃতিতে একটা ভোগবাদী সংস্কৃতি, সেটাকে চাওয়ার করা হয়েছে। তার সঙ্গে যেটা বললাম অর্থনৈতিক অবস্থা যেটা, সেটা হলো ধনী দরিদ্রের একটা বৈষম্য, এটা যত বাড়তে থাকবে সামাজিক ভারসাম্যটা নষ্ট হতে থাকবে। ফলে এর সঙ্গে আবার শাসক শ্রেণী যারা ক্ষমতায় থাকেন বা ক্ষমতায় যারা যাবেন, কিন্তু খালেদুর ভাই আপনি মানে আমি যদি এইখানে আপনাকে একটু বলি যে এই পর্যন্ত আপনি যতগুলি কথা বললেন সেটাকে আসলে আজকে থেকে 40 বছর আগের সত্যও না, 60 বছর আগের সত্যও না, এই জিনিসগুলি কি আমি 40-60 বছর আগে অস্বীকার করতে পারতাম? এটা অস্বীকার করেই তো আমরা দেশ স্বাধীন করলাম। যেমন একটা উদাহরণ আমরা প্রায় বলি যে 9 মাসের যে যুদ্ধ, ওনারা তো যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন। এই 9 মাসে আপনি খেয়াল করেন তো একটা যুদ্ধ চলছে, তাহলে এই 9 মাসে কোন স্বাধীনতা কামী বাঙালি কোন একটা বাঙালিকে খুন করেছে? করে নাই। একটা বাঙালি ছেলে কোনো বাঙালি নারীকে ধর্ষণ করেছে? করে নাই। কোনো বাড়িতে চুরি ডাকাতি লুটতরাজ হয়েছিল? হয় নাই। এবং এই ধরনের কোনো একটা দাঙ্গা হাঙ্গামার কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে? হয় নাই। তাহলে রাজাকার, আলবদর, আলশামস, হানাদার বাহিনী বাদ দিলে একদিকে চিন্তা করেন কৃষক জমিতে কাজ করছে, আবার সেখানে হানাদারদের মোকাবেলা করছে, শ্রমিক কারখানায় যাচ্ছে, আবার হানাদারদের মোকাবেলা করছে। জঙ্গি হামলা, কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা এই ধরনের নারী নির্যাতন, শিশু নির্যাতন সেগুলি না হতে দেখি না। সেটা ঘটনার পরে 2 মাস বাংলাদেশে কোনো ক্রাইম হঠাৎ করে হয় না। তাহলে এই যে 71 সালের এই চিত্রটা, এটা কিন্তু আমাদের 23 বছরের সংগ্রামের ফসল। এর পশ্চাতে ভাষা আন্দোলন, এর পশ্চাতে আমাদের 54 যুক্তফ্রন্টের নির্বাচন আন্দোলন, স্বাধিকার আন্দোলন, এর পশ্চাতে 6 দফার আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, এই যে বিভিন্নভাবে একটা জাতির ভাবমানস তৈরি হয়েছে এবং সেখানে জাতির যে আকাঙ্ক্ষা চেতনা যেটা গড়ে উঠেছিল এবং যার ভিত্তিতে মানুষ জীবন দেয়, কখন সবচেয়ে মানুষের প্রিয় বস্তু হচ্ছে জীবন। জীবন বিকাশের সমস্ত রাস্তা যখন বন্ধ হয়ে যায়, জীবনের বিকাশের প্রয়োজনে মানুষ জীবন উৎসর্গ করে। এই জায়গায় যেই জাতি গেল, সেই জাতি আজকে এখানে আসলো কেন? তাহলে এর উত্তর একটা সহজভাবে বললে হয়তো ওনারা একটু অসন্তুষ্ট হবেন, কারণ স্বাধীনতার যে আকাঙ্ক্ষা এবং চেতনা, তার বিপরীতে দাঁড়িয়ে কিন্তু দেশটা শাসিত হয়েছে 46 বছর। কে বেশি কে কম কার কি সে কথা, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং চেতনাটা মানে এটা কার কাছে ছিল? এইটা যারা সেদিন নেতৃত্ব দিয়েছিলেন তারাও সেই কথাটা বলছেন। ঘোষণা শুরু হয়েছিল সাম্য দিয়ে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টা কথা। পৃথিবীতে তো সাম্যর অনেক ধরনের সংজ্ঞা আছে এবং সেই সংজ্ঞা কোনো সংজ্ঞা না, মানে পরিবর্তনশীল। তো আমাদের সংজ্ঞাটা পরিষ্কার হয়ে গেছে কিভাবে? সেটা আসছে 22 পরিবার শোষণ করে, সুতরাং আমাদের দেশে শোষণ থাকবে না। ধর্মের নামে পাকিস্তানিরা আমাদের বিভক্ত করেছে, শাসন শোষণ করেছে, ভণ্ডামি করেছে, সুতরাং ধর্ম যার যার রাষ্ট্র সবার হবে, এখানে সাম্প্রদায়িকতা থাকবে না। এবং তার সঙ্গে যে ওরা স্বৈর শাসন কায়েম করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার দেয় নাই, ফলে আমাদের এখানে জনগণের ক্ষমতায়ন হবে। এখানে সিভিল বা মিলিটারি ডিক্টেটরশিপ এখানে জনগণের উপর চাপবে না। ফলে এগুলি সহজ। এবং সিয়াটো সেন্টো মার্কিন সামরিক জোটের সঙ্গে যুক্ত হয়েছিল, ফলে আমরা জোট নিরপেক্ষ নীতি মেনে চলবো, আমরা কারো কাছে মাথা নত করবো না, আমরা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবো। এই তো সহজ করে এগুলি ব্যাখ্যা ছিল। কিন্তু আজকে আপনি যদি এগুলি খোঁজেন, এগুলি কোনটাই পাবেন না। জনগণের ক্ষমতায়ন সেই জায়গায় এসে দলের ক্ষমতায়ন, গোষ্ঠীর ক্ষমতায়ন, ব্যক্তির ক্ষমতায়ন আর জনগণের ক্ষমতায়ন এক কথা না। ফলে সেখানে জনগণের ক্ষমতায়নের যে সেটা অনুপস্থিত হয়ে গেছে। এবং তার সঙ্গে আমরা মানে এখন আমি মুক্তাদির ভাই অনেক ক্ষমতাবান, আপনি মুক্তাদির ভাইকে জনগণের অংশ ধরতে চান না? না, জনগণের কথা কোন উনি ব্যক্তিগতভাবে, আমি দুদু ভাই অনেক ক্ষমতাবান, দুদু ভাই জনগণের অংশ। ওখানে অনেক ব্যক্তি আপনি বের করতে পারবেন। এখন যদি আপনি দল হিসাবে যদি বলেন, তাহলে তারা কিন্তু এটা তো একটা গোটা রাষ্ট্রকে পরিচালনার নীতিতে তারা অগ্রসর হচ্ছেন। উনি একা এখানে কি করবেন? তাহলে দলটা যে নীতিতে অগ্রসর হচ্ছে, যেভাবে দেশ পরিচালনা করছে, এর সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা, যে আকাঙ্ক্ষা, গণ আকাঙ্ক্ষার সম্পর্কটা এখন খুঁজে পাওয়া বড় কঠিন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে মুক্তাদির ভাই অনেক বিষয়, কিছু বিষয় হয়তো নোট নিয়েছেন, আমরা একটু শুনতে চাইবো যে এই অভিযোগ। ফিরে এলাম আজকের বাংলাদেশে, ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব ওবায়দুল মুক্তাদির, আমি একটু কথা বলি আপনাকে, যে আমি দুদু সাহেবের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং জামান ভাই আমাদের অগ্রজ একজন রাজনীতিবিদ, তার কথাও আমি মনোযোগ দিয়ে শুনেছি। আমি কারো কথাই কি আমি ডিনাই করি না। যেমন ধরেন আইনের শাসন না থাকাটা একটা প্রবলেম।
কারণ আইনের শাসন আছে কি নাই এই জায়গার যখন ব্যাখ্যা নেওয়ার প্রশ্ন আসে তখনই আমরা হুচটটা খাই। যেমন ধরেন আমাকে যদি জিজ্ঞাসা করেন আইনের শাসনের ব্যাপারে আপনার মতামত কি, আমি নিয়ে বলবো যে এখন তো আইনের শাসন আছে কিন্তু অতীতে অমুক অমুক সময়ে ছিল না। দুদু সাহেবকে জিজ্ঞাসা করেন, উনি বলবেন যে এই তখন তো ছিল, এখন এই কারণে মনে হচ্ছে যে আইনের শাসন অনুপস্থিত আছে। আইনের শাসন তো একটা সিম্পল কথা, খুবই সিম্পল কথা, কিন্তু সবচেয়ে কঠিন জিনিস। সেটা হলো কি, আইনের দৃষ্টিতে সবাই সমান। ইফ ইউ আর কুইন অর কিং, আপনার আইনের দৃষ্টি, আইন আপনাকে যে দৃষ্টিতে থাকবে, আমি যে লেবারার আমাকেও সেই দৃষ্টিতে দেখবে। এই হলো আইনের শাসনের কথা। আমি অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, এটি হলো আইনের শাসন। বিচার করাটা পুলিশের দায়িত্ব না বা প্রসিকিউশনের দায়িত্ব না। বিচার করার জন্য তো জাজেসরা আছেন, তারা বিচার করবেন, শাস্তি দিবেন। কিন্তু দেখেন আমাদের মানসিকতা দেখেন, আমরা প্রথম থেকেই বলি যে ফাঁসি চাই দিতে হবে। আর এটা ফাঁসি চাই দিতে হবে, ঠিক আছে, আমি স্লোগান দিলাম, কিন্তু এই ডিসিশনটা আমি কিভাবে নিলাম যে এই অপরাধের জন্য একজনের ফাঁসি হবে? এই ডিসিশনটা তো নিবে কোর্ট। আমার মানসিকতার বিষয়টাকে আপনি খেয়াল করেন। এইটা তো আমি সুতরাং আমি এটাকে দ্বিমত পোষণ করবো না। আমি মনে করি আমাদের সকলেরই আইনের শাসনের ব্যাপারটার দিকে নজর দেওয়া উচিত। এই সময়ের আইনের শাসন সম্পর্কে আপনার মতামত কি? আমরা যদি অতীতের সাথে তুলনায় না যাই, মানে বিএনপির সময় আইনের শাসন খারাপ ছিল বলে আমার আইনের শাসন এখনো খারাপ হবে, এটা তো মানে তর্কে জিতা হয়তো যাবে, কিন্তু এখন দৃষ্টিভঙ্গিগতভাবে আমি বলবো, দৃষ্টিভঙ্গিগতভাবে বলবো যে আইনের শাসনের তো আমাদের মনোভাবের দিক থেকে বলতে গেলে অভাব তো আছে, অভাব আছে এবং সেটা থেকে এটা হলো মনোভাবের না। আমি কোনো উদাহরণ দিয়ে কথা বলবো না। উত্তরণের পথে হাঁটছি কিনা, মানে উত্তরণের জন্য আমরা হাঁটছি, উত্তরণের জন্য আমরা হাঁটছি, আমরা চেষ্টা করছি আইনের শাসন এস্টাবলিশ করার জন্য পরিপূর্ণভাবে। সেটার জন্য আমরা চেষ্টার মধ্যে আছি এবং আমরা আশাবাদী যে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব এবং আমরা পারবো এটা করতে। অপরাধী যেই হোক আইনের দৃষ্টিতে তাকে সমান ভেবে তাকে নিয়ে আসা, এটা হলো আমার একটা প্রশ্ন। আপনি বলেছিলেন যে খালেকুজ্জামান ভাই যে কথা বলেছেন সেটা সম্পর্কে বলতে, আমি সেখানেও বলবো যে হ্যাঁ, মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ এবং চেতনার কথা আমরা বলে থাকি, তা থেকে কখনো কখনো আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, যে আমরা দূরে সরে আছি। এবং এইটার জন্য যে সম্পূর্ণভাবে কোনো একটি গোষ্ঠী দায়ী তা নয়, সামগ্রিকভাবে যারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং চেতনার কথা বলি, সে দক্ষিণপন্থী হই অথবা বামপন্থী হই, আমরা সকলেই মিলে সেখানে সেই দুষ্ট যারা মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধকে পুরোপুরি ধারণ করে কিনা সন্দেহ। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে পারি, এই উদাহরণটা অন্যরকম। যেমন ধরেন বাংলা ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন, তারাও তো রক্ত দিয়ে চলে গেছেন পৃথিবী ছেড়ে, কিন্তু বাংলা ভাষা আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন তাদের অনেকেই পরবর্তী সময় দেখা গেছে যে তারা যখন বড় হয়েছেন, তারা যখন বিবাহ শাদী করেছেন, তারা যখন আপনার সংসার ধর্ম করেছেন, তাদের ছেলে মেয়েদের 90% ছেলে মেয়ে আপনার বাংলা মিডিয়াম বা আপনার ইংরেজি মিডিয়াম স্কুল ছাড়া পড়ে না। এবং তারা তখনও ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ছেন, তিনি ইংরেজিতে উপন্যাস লিখছেন এবং ঘরোয়াভাবে উনি ইংরেজিতে কথা বলছেন। তারপরেও উনি যখন মঞ্চে যান, মঞ্চে গিয়ে বাংলা ভাষার জন্য জীবন দান করেন। এই যে দ্বৈততা, পোশাক পরিচ্ছদেও, হ্যাঁ পোশাক পরিচ্ছদ, এই যে দ্বৈততা, এইটার কারণেও না পোশাক পরিচ্ছদের বিষয়টা এখন অনেকটা, আপনি যে পোশাক পরেছেন এটাকে আমি ইউনিভার্সাল ড্রেস মনে করি, কারণ এটা ইট হ্যাজ বিকাম অলরেডি অ্যান ইউনিভার্সাল ড্রেস, নজরে পড়ার মতো। এটা আপনার না, এটা ইউনিভার্সাল ড্রেস হয়ে গেছে। এমনকি আপনার গ্রামেও কিন্তু এখন দেখবেন আপনি চেষ্টা করে মানুষ সুটেড বুটে থাকে, কারণ ইজি গোয়িং হ্যান ত্যান ইত্যাদি। তো সুতরাং আপনার এই মূল্যবোধের অবক্ষয় তো হয়েছে, মূল্যবোধের অভাব আছে। কিন্তু প্রশ্ন হলো যে এখন আপনি যেটা বলেছেন সেটা কিন্তু আমাকে প্রথম জিজ্ঞেস করেননি, যে ক্ষমতার কোপ না, ক্ষমতার কোনো কোপ নাই, অপরাধীর কোপ। ক্ষমতার কোনো কোপ হয় না, ক্ষমতার কূপ হয় যদি ক্ষমতার তার থাকে আর সে যদি কুপায় মানুষকে, তাহলে হয়। ছাত্রলীগের একজন কর্মী যদি সে ছাত্রলীগের কর্মী হয়ে থাকে, আমি ঠিক জানি ছিল তার অবস্থান হচ্ছে যে তা আগে ছিল, এখন নাই। যদি ছিল থাকে, ধরেন আছে এখন, সেটাও যদি হয় তাহলে এটা ক্ষমতার কূপ হতে পারে না। ছাত্রলীগের একজন কর্মীর সাথে ক্ষমতার কোনো সম্পর্ক থাকতে পারে না। ক্ষমতার সম্পর্ক থাকবে
সেটা ওনার জন্য বলি, ছাত্রদলের একজন কর্মীর এটা ক্ষমতার কূপ হতে পারে না, ছাত্রলীগের একজন কর্মীর ক্ষমতার কূপ হতে পারে না, তার তো ক্ষমতা নাই আসলে, সে একজন সাধারণ কর্মী। কিন্তু ক্ষমতা না থাকলেও আওয়াজটা আছে, সেই আওয়াজটা আমরা আসলে নাই। ছাত্রলীগ কি ক্ষমতায় আছে? ছাত্রলীগ তো ক্ষমতায় নাই। না মানে আওয়াজটা আছে, আওয়ামী না মানে ক্ষমতায় আছে। মুক্তিযোদ্ধা ভাই আপনার কাছে বোধহয় সবগুলি কেস যায় না, সেটা ভয় হতে পারে আপনার অবস্থার কারণে, কিন্তু ব্যাপারটি হচ্ছে যে ছাত্রলীগের আওয়াজ হাক ডাক আছে আসলে। আমি একটা অন্য প্রসঙ্গে যেতে চাই দুদু ভাইয়ের কাছে। দুদু ভাই, আওয়ামী লীগের প্রসঙ্গে বলা যায় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা সবকিছু আসলে মানে না, কিন্তু বিএনপির ক্ষেত্রে আমরা দেখি যে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার কথাই বলে না, মানে কারণটা কি আসলে, মানে কোনটা ভালো? আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা অর্থনৈতিক মুক্তির কথা বলি, সমাজতন্ত্র বাদ দিয়ে আপনারা মুক্তির কথা বলেন, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে আপনারা আরেকটা কথা বলেন, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার কথা আপনারা বলেন না। এটা ভালো কিনা আমি জানি না। আপনার কথাটা আমি একটু ব্যাখ্যা করতে চাইছিলাম। তো চেতনা শব্দটা একটা প্রতীকী শব্দ, এর ভিতরে কি আছে? শব্দ তো প্রতীকের সমষ্টি না, যেমন গণতন্ত্র মানে চেতনা প্রতীক, আপনি সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অর্থনৈতিক মুক্তি, জাতীয়তাবাদ, তো এই যে শব্দগুলোর ভিতরে একটু নাড়াচাড়া করে দেখবেন ভোটাধিকার আসবে, ছোট্ট জিনিস। তো ভোটাধিকার যখন আসবে, একটা নির্বাচন আসবে, তো তখন আবার সেখানে যাওয়ার একটা ব্যাপার উঠবে। তো এইসব চেতনা শব্দটা এখন আর চেতনার খালি বলতে সহজ হয়, কিন্তু গণতন্ত্র বললে আর সহজ থাকে না, এটা তখন দাবির একটা ব্যাপার। আপনারা সহজটা বলেন না, ইচ্ছা করেই বলেন না, মানে মুক্তিযুদ্ধের চেতনা না, আমরা বলি, সবসময় বলি যে এই সমাজে এখন ভোটাধিকার নাই, এই সমাজে নির্বাচন নাই, আমরা বুঝে নেব যে মুক্তিযুদ্ধের চেতনা মানে মুক্তিযুদ্ধের চেতনা নাই। এটা নিয়ে আমরা বলতে পারি অনেক কথা। আমাদের যেমন ধরেন, এটা পাকিস্তানিরা খুব ঘৃণ্য একটা কাজ করছে বাঙালিদের উপরে, সেটা হচ্ছে 71 সালে। এত ভয়াবহ ঘটনা, ইতিহাসে খুব বিরল ঘটনা, কলঙ্কময় ঘটনা। পাকিস্তান যতদিন বেঁচে থাকবে এই ঘটনা থেকে তাদের পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই। তারা সুযোগ চাচ্ছে না, তারা বড় মাপটা আপনি বলেন না, সুযোগ দিলেন, তারা সুযোগ চাচ্ছে না, তারা ক্ষমা না না তারা তো নিজের পক্ষে কথা বলে, কথাটা বলে উপাধি দিচ্ছে আলী হাসান মুজাহিদের পক্ষে কথা বলে, এবং আপনারাও কিন্তু কথা বলেন। আপনি ওরা 7 জন্মও যদি ক্ষমা চায় তা তো কোনো মীমাংসা নাই, কিন্তু তারা একটা ভোট করেছিল 70 সালে। সেই ভোটে বঙ্গবন্ধু শেখ মুজিব একক নেতা হিসাবে আত্মপ্রকাশ করেছিল। সেই ভোটে আপনি যত খারাপ রাষ্ট্রে বলেন না কেন, সেই 70-র ভোট আর আমরা করতে পারি নাই। এখন মানুষকে সেখানে ভোট দিতে পারে না। আপনি যান, ভোট দেওয়া হয়ে গেছে, আসার দরকার নেই, ভোট আমরা দিয়ে দিব। এবং সর্বশেষ জাতীয় সংসদে যে নির্বাচন, সেই নির্বাচনের পর আমাদের বাহাদুরি গণতন্ত্র সম্বন্ধে আর না করাই ভালো। সেটি তো আপনারা নির্বাচনে আসেন নাই, 154টি আসনে আপনার কাছে মনে হতে পারে। আপনারা আসলে তো পুরো সিনারিও এরকম হলে আপনি কেন উত্তম হবেন না? আমি আসি না, সো হোয়াট? মানুষ কেন ভোট দিতে যাবে না? মানুষ কেন সেখানে দাঁড়াবে? কেন প্রতিদ্বন্দ্বিতা থাকবে না? প্রতিদ্বন্দ্বী থাকবে না কেন? বাংলাদেশে মানে রাজনৈতিক দলের সংখ্যা কত? এই নির্বাচন কমিশনে এখানে অ্যাফিলিয়েটেড রাজনৈতিক দলের সংখ্যা কত? সংখ্যা একটা আপনি অপরাধী করবেন, আমি নিশ্চিতভাবে বললাম এখানে ভোট হচ্ছে না। ভয়ও পেয়েছি আপনারা যে প্রতিহত করার যেভাবেই রক্ষা করার চেষ্টা করেন না কেন, এই রক্ষা করার আপনার কোনো সুযোগ নাই। যেটা সাদা চোখে দেখা যাবে, এটা কোনো সুযোগ। যেমন ক্ষমতার কোপ, ধরেন এখানে মুক্তাদির ভাই যেভাবেই বলি, আমি যেভাবে বলি, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রলীগের পাওয়ার টেরি পান না, কারণ মুক্তাদির ভাই ছাত্রলীগের পাওয়ার টের পাওয়ার কথা আমরা টের পাই। ছাত্রলীগের পাওয়ার টের পান, আমি যেভাবে ছাত্রলীগের কারো পাওয়ার টের পাইতে পারেন। আচ্ছা, কারো ছাত্রলীগের পাওয়ার, ছাত্রলীগের কোনো পাওয়ার এক্সারসাইজ করে না তো, মানে শেষ করতে হলে জি জি বুঝছেন না? সেটা হচ্ছে সরি, ছাত্র রাজনীতির দোষ না, এটা আমি আপনার ডিফেন্ড করতে চাইছিলাম যে এটা ক্ষমতারই কোপ। সে যদি একবার টের পায় যে কিছু হয় না কোপ মারলে, আমি যদি সরকারের সঙ্গে যে কোনো একটা সাধারণ সদস্যও থাকি আর ছাত্রলীগের নাম বলতে পারি, তাহলে পুলিশ ভয় পাবে, তাহলে ক্ষমতা ভয় পাবে, আদালত ভয় পাবে। এরকম যদি সে মাথার ভিতরে ঢুকে যায়, তখন তার কোপটা ক্ষমতারই কোপ হয়। সেটা আমার কাছে রাজনীতি মনে হয় না, সেটা খুনি। সেই খুনিকে আমি রক্ষা করব কিনা, সে ছাত্রদল হোক, ছাত্রলীগ হোক, ইউনিয়ন হোক, যেই হোক, আমার কাছে সেই জায়গা থেকে আমরা বিচ্যুতি ঘটছে। মানে ইতিহাস দেখলে কি মনে হয় যে ক্ষমতার কোপ দিয়ে পার পেয়ে যেতে পারে কেউ? কোনোদিন না। না, মানে এই আওয়ামী লীগের আমলেই কি কেউ পার পেয়ে গেছে? আওয়ামী লীগ আমল কেন শুনেন, আমাদের তো ধারাবাহিকভাবে বেশ কিছু সরকারের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনে আপনি যেভাবে, যেমন খালিকুজ্জামান ভাই যাই বলুক,
যেভাবেই বলুক, আমি তার বিরোধিতা করছি না। 22 পরিবার, ধর্মের নামে দেশ শাসন, এসে এখানে দলের ক্ষমতায়ন, মানে দল কেন্দ্রিক, গোষ্ঠী কেন্দ্রিক, আমি দ্বিমত করছি না। আমি ওই রাজনীতির সঙ্গে হয়তো নাই, কিন্তু তার বিশ্লেষণ আমি পাশ করছি না। কিন্তু আমি যদি প্রশ্ন করি, এর বিরুদ্ধে যে কার্যকর আন্দোলনটা হওয়ার দরকার ছিল, বিএনপি পারে নাই, আওয়ামী লীগ করছে, কিন্তু তার বাইরে যে সেই প্রতিবাদটা কত, হয়তো খালিকুজ্জামান ভাই হয়তো বলবেন আমাদের মতো করে আমরা যতটুকু পরিস্থিতি করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার কাছে, যেখানে ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয়ে যায় সেখানে করা খুব কঠিন একটা ঘটনা। আমরা এই বিষয়টি কমরেড খালিকুজ্জামানকে জানতে চাইবো যে আমি প্রশ্নের সাথে শুধু যুক্ত করতে চাই, দুদু ভাই যে প্রশ্নটি রাখলেন যে এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি, আদৌ কোনো উপায় আছে কিনা, যদি আমরা দুদু ভাইয়ের প্রেমিসটি ধরে নেই। আমরা একটা বিরতি নিয়ে ফিরি, খালিকুজ্জামান ভাই আপনার কাছ থেকে এটি শুনবো। আজকের বাংলাদেশে ফিরলাম, কমরেড খালিকুজ্জামান অনেকগুলি বিষয় আলোচনায় আসছে, আমি আর প্রশ্নটি করছি না, আপনাকে সরাসরি চলে যাচ্ছি। আপনার ওইটার এক কথা বলছেন যে ক্ষমতার কোপ, এটার প্রতিকার হচ্ছে জনতার কোপ। আচ্ছা, ফলে জনগণ শক্তি নিয়ে যখন এই ক্ষমতার সিন্ধুর উপর কোপ দিতে পারবে, তখনই অবস্থার পরিবর্তন ঘটবে। এক কথায় কেমনে করছে আমার একটা বিষয়, এখানে আইনের শাসনের কথা আসছে। আইনের শাসন কথাটার মধ্যে একটা ফ্যালাসি আছে। কি আইনের শাসন? আমরা কতগুলি কালো আইন তৈরি করে রাখবেন, তারপর বলবেন আইনের শাসন, তার মানে এটা না, গণতান্ত্রিক আইনের শাসন। ফলে গণতান্ত্রিক আইন যদি অনুপস্থিত থাকে, তাহলে আইনের শাসন বলতে বাস্তবে কালা আইনের শাসনই হয়। এখন বিশেষ ক্ষমতা আইন থাকবে, 54 ধারা থাকবে, তারপরে ডিএমপির বিভিন্ন ধারা উপধারা থাকবে, আপনার অনেকগুলি, এগুলি রেখে আপনি বলবেন আইনের শাসন। এটা কি আইনের শাসন হবে? এখন অন্য পুলিশের অধিকার দিয়ে দিচ্ছেন আপনি, যে লোকজন জড় হলে যদি মনে হয় পুলিশের যে এরা কোনো একটা গোলমাল করতে পারবে, সমানে গণহারে গ্রেপ্তার করো। কোনো একটা জায়গায় কোনো ঘটনা ঘটলে 5000 লোকরে অনির্দিষ্ট আসামি করো, সেগুলি তো দিয়ে রাখছেন তাকে। এবং পুলিশের তদন্ত পুলিশে করতে দিচ্ছেন। একটা উদাহরণ বলি, পুলিশের তদন্ত 2015 সালের ফেব্রুয়ারি মাসে বাবুল, চার দোকানদার বাবুলকে পুড়িয়ে মারা হলো না, সেই তদন্ত করলো কে? পুলিশ। পুলিশের তদন্তের ফল কি? 5 জনের মধ্যে 2 জন অব্যাহতি আর 2 জনের ইনক্রিমেন্ট কেটে চাকরিতে বহাল। এখন এইটা তো এই স্বাভাবিক। ফলে এগুলিকে আপনার আইনের শাসন বলে, এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। তারপর যেটা আছে, সর্বোচ্চ আইন কি? সংবিধান। এই সংবিধান লঙ্ঘন করে দেশ শাসন করা হচ্ছে। আমি গেলে সময় তো আপনার দিবেন না বলি না। 13 নম্বর, 15 নম্বর, 18, 1, 2, 20, 2, 25, গ, 22, 28, 1, 2, 35, 3, 48, 3, 2, 3, 59, 60, 143, আর কয়টা বলবো? এগুলি সম্পূর্ণ লঙ্ঘন করে শাসন কার্য পরিচালিত হচ্ছে বাংলাদেশে। তাহলে সর্বোচ্চ আইন লঙ্ঘন করে যারা দেশ শাসন করে, তারা আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা করবে? আপনি লিখে রাখছেন এক ধারা শিক্ষা করছেন 3টার মধ্যে আবার প্রাইমারিতে 13, মাদ্রাসায় 7, আবার ইংলিশ মিডিয়াম পদ্ধতি 2, তারপর আবার ভাগ আছে। আপনি বলছেন পরিকল্পিত অর্থনীতি, চালাইতেছেন মুক্তবাজার অর্থনীতি, এবং এখানে স্থানীয় সরকার। কি স্থানীয় সরকার? এখন যেমন ধরেন দুইটা জিনিস, আইনের শাসনের জন্য বিচার বিভাগের তার স্বাধীনতার দরকার লাগবে, সেটা মুখে বলছেন, কিন্তু আজ পর্যন্ত বিচারক নিয়োগের মানদণ্ড তৈরি হলো না। এখন আপনি কি বলছেন? জজিয়তি, ওকালতি, 10 বছর ওকালতি করলে আর নিম্ন আদালতে, এটা তো মানদণ্ড হইতে পারে না, মানদণ্ড এখনো ফিক্স হয় নাই। এবং এর সঙ্গে যদি আপনারা দেখেন যে যেমন ইয়ার কথা, ভোটের কথা আসছে, ইলেকশন কমিশনের কাজ কি জানেন? শুধু প্রেসিডেন্ট ইলেকশন এবং পার্লামেন্ট ইলেকশন করা, আর কোনো পাওয়ার কিন্তু নাই। তাহলে এই যে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন কাউন্সিল, উপজেলা কাউন্সিল ইলেকশনগুলি, এগুলি হচ্ছে এক্সিকিউটিভ বললে তারা সেটা করবে। হোয়াই? কেন? এবং এই যে ইলেকশন কমিশন, সেটা একটা স্বয়ংসম্পূর্ণ, মানে নিজেরা পূর্ণ একটা কাঠামো তার নাই। এখন কি হয়, যেমন পারসেপশন এখন কিরকম, এখন যারা রিটার্নিং অফিসার জেলায়, ডিসি হবে, এসপি হবে, তারা জানে যে এই সরকার ক্ষমতা ছাড়বে না। তো ফলে তারা তো আর এখন ঝুঁকি নিয়ে ফেয়ার ইলেকশন যত ওটা হবে না। তাহলে এখানে ইলেকশন কমিশনের কর্মকর্তা থাকলে তবু তার একটা বিধান ছিল, কারণ এই লোকটা তো ফিরে যাবে 3 মাস পরে হোক, 4 মাস পরে হোক। তাহলে সে যদি এসপি হয়, হোম মিনিস্টারের অধীনে যাবে, ডিসি হলে পরে সে এস্টাবলিশমেন্টে যাবে, তখন তার অবস্থাটা কি হবে? হি মে বি পানিশড, এবং তার ভবিষ্যৎ তার। ফলে এই সমস্ত জায়গায় ইলেকশন কমিশন সেটা করেন নাই। এবং তারপরে বলছেন কি, কর্মচারী ইলেকশন কমিশনের তাদেরকে, এখানে কোনো মানদণ্ড নাই। ইলেকশন কমিশনার কি হবে, তার ক্রাইটেরিয়া কি, সেগুলির কোনো বিধান নেই। তো এই সমস্ত না, আমি এত সময়ের কম বলে, নাহলে এক এক করে এগুলো দেখাতে। আমি স্থানীয় সরকার বলছেন, জনগণের ক্ষমতায়ন, সর্বস্তরে জনগণের ক্ষমতায়ন হবে। তাহলে আপনার কয়টা স্থানীয় সরকারের স্তর ব্যাখ্যা করেন নাই। তাহলে গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ এবং কেন্দ্র, যদি 6টা স্তরে কি আছে?
নাই। বিভাগে কি আছে, জেলায় কি আছে, উপজেলায় যেটা আছে ট্রায়াঙ্গল ছিল এখন চতুর্ভুজ হয়ে গেছে। তো ফলে এই যে অবস্থাগুলি এগুলি রেখে আপনি সেখানে করতে, আর কেন রাজনীতির এখন যে জায়গায় গেছে এটা আরেকটা বিষয়, সেটা হলো একের ধ্বংস আরেকজনের অস্তিত্ব। ফলে কেউ এখানে একটা যে শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক পথে ক্ষমতা, গণতন্ত্র বাদ দেন, গণতন্ত্রের ধারে কাছে নাই, নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের সেই সম্ভাবনা বাংলাদেশে তিরোহিত হয়ে গেছে। ফলে এখন এফোর্ড করতে পারে না যারা ক্ষমতায় আছে, ক্ষমতায় ছাড়লে যে ঝুঁকি আর ক্ষমতার বাইরে থাকার যে ঝুঁকি, এই দুইটা নিয়ে যখন প্রধান রাজনৈতিক শক্তিগুলি বিদ্যমান থাকে তখন গণতান্ত্রিক আমার মনে হয় যে আমরা একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী আপনাকে জানতে চাইবো যে আইনের শাসন নিয়ে আসলে কমরেড খালেকুজ্জামান যে চিত্র তুলে ধরলেন তাতে তো আসলে আইনের শাসনকে খুব ভালো জিনিস মনে হচ্ছে না। আমি তার সাথে একটু যুক্ত করতে চাই, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি আসলে কোনো যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ ভারতের পাশে থাকবে, কারণ ভারত বাংলাদেশকে অনেক সাহায্য করেছে অতীতে অনেক সময়। আমাদের প্রশ্ন হচ্ছে এই বক্তব্যটি কি স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া উচিত? আমরা কি একে অপরের কাছে, আমার যদ্দূর ধারণা এটি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, আমি আইনের শাসনের সম্পর্কে এক্সটেনশন করে মানে আমাদের কে কার কি দায়িত্ব সেটি আমরা মনে রাখছি কিনা, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী। আমরা একেবারে শেষ পর্যায়ে জনাব খালেকুজ্জামান ভাই আইনের শাসনের যে রূপ আমাদেরকে দেখালেন, সেই রূপ থেকে উত্তরণের কোনো উপায় আছে কিনা এবং সেই রূপের সম্পর্কে আপনার একটু বিশ্লেষণ করতে চাইব। দেখুন, আমি নিজেও আইনের শাসনের বিষয়টাকে নিয়ে আমি ভাবনা চিন্তা করি। আইনের শাসন, এটা ঠিক যে খালেকুজ্জামান ভাই যে পারসেপশন থেকে দেখেছেন, এই পারসেপশন থেকে তো আমি দেখি না। আমাদের পারসেপশন হলো অনেকটা প্রো এস্টাবলিশমেন্ট, আর ওনার পারসেপশন হলো লেফট উইং পারসেপশন। দুইটার মধ্যে পার্থক্য থাকবেই। প্রো এস্টাবলিশমেন্ট মিনস যে আমি যে পারসেপশনে বিশ্বাস করি সেটা হলো যে আইন আমার আছে, প্রচলিত আইন আছে, এবং আইনসভা প্রতিনিয়ত এই আইনগুলো পরিবর্ধন হচ্ছে, সেই আইনের আওতায় অন্তপক্ষে যাতে সকল মানুষ সমান অধিকার ভোগ করে, সমানভাবে থাকে, এটি হলো আইনের শাসন। এইটা প্রতিষ্ঠা করার জন্য সব রকমের চেষ্টা আমরা বর্তমান সরকারের আমলে চেষ্টা করে যাচ্ছে। এজ এ হোল সোসাইটি থেকেও চেষ্টা একটা আছে, বিশেষ করে আমাদের যে আপনার এটাকে বলে সিভিল সোসাইটি থেকে তো প্রতিনিয়তই আক্রমণ করছে। আপনার এই কথাগুলো উঠে আসছে। বর্তমান সরকার দেখেন আপনার করেছে আইন কমিশন, একটা স্থায়ী আইন কমিশন করেছে বর্তমান সরকারের সময়। আপনার 1996 সালে এক নম্বর আইন, এটা জি আইন কমিশনটা 1996 সালে এক নম্বর, মানে বর্তমান সরকার, মানে আমি শেখ হাসিনার সরকার বলছি, জি এটা 1996 সালে। তারপরে আপনার এই যে মানবাধিকার কমিশন করেছে। মানবাধিকার কমিশন সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমাদের তো একটা যাত্রা শুরু করেছি আমরা। এই যাত্রাটাকে বিকশিত করার জন্য আমাদের সকলের চেষ্টা করা উচিত, যে যেখানেই থাকি না কেন। আমি ক্ষমতার কেন্দ্রবিন্দুতেই থাকি, অথবা ক্ষমতার প্রান্তিক পর্যায়ে থাকি, অথবা ক্ষমতার বাইরেই থাকি না কেন, সকলেরই উচিত যে আমরা এই যে আওয়াজগুলো দিয়ে আপনার ব্যালেন্স অফ পাওয়ার ঠিক করা যায়, বা ব্যালেন্স অফ ল আনা যায়, যেমন মানবাধিকার কমিশন, যেমন আইন কমিশন ইত্যাদি, যেমন ধরেন দুর্নীতি দমন কমিশন, যেমন ধরেন আপনার যে আইনের যে সেপারেশন অফ জুডিশিয়ারি আমরা করলাম, এটাকে কিভাবে মজবুত করা যায়, এই কাজগুলো যদি করা যায় এবং সকলে মিলে যদি এটা চেষ্টা করে প্রতিনিয়ত, তাহলে এটা সম্ভব আইনের শাসন প্রতিষ্ঠা। দিদি ভাই, আমরা যে যাত্রা শুরু করেছি, যেটি মুক্তিযোদ্ধা ভাই বললেন, সেটি বিকশিত হওয়ার জন্য ক্ষমতার বাইরে থেকে কি ভূমিকা রাখা সম্ভব, বা ক্ষমতা থেকে কি ভূমিকা রাখা উচিত? সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া, মহাসচিব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, কেন্দ্র কমিটি, জেলা কমিটি, থানা কমিটি, ইউনিয়ন কমিটির অধিকাংশ নেতা কর্মীকে 15 থেকে 20 দিন কোর্টে থাকতে হয়। এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে আইনের শাসন বা সংস্কার বা উন্নতি কিরকম। এটা ঠিক এখন যারা ক্ষমতায় আছেন তারা হয়তো একটা পর্যায়ে এক সময় ছিলেন, এখন তারা বুঝতে পারবে না, এখন বুঝতে পারছে বিরোধী দল। আমি এই জায়গা থেকে বলবো যে কথাটা মুক্তাদির ভাই বললেন, এইটা
সামগ্রিক অর্থে চিন্তা করা উচিত। অর্থাৎ আমি ক্ষমতায় আছি এখন একরকম, পরবর্তী যারা ক্ষমতা আসবে, যারা ক্ষমতা ছিল তারা আরেক রকম পরিস্থিতিতে পড়বে। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সামগ্রিক আইনের প্রয়োগ, আইনের উন্নতি, সংস্কার যেভাবে বলেন, এই একটা জায়গায় যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে সামগ্রিকভাবে, আমি কাউকে বিচ্ছিন্নভাবে আমি মানে অ্যাটাক করছি না, সামগ্রিকভাবে যদি ছোট্ট কাজটাও করতে পারি, তাহলে এর ছাপটা বিভিন্ন দিকে যাবে। সেখানে আমি সবসময় বলি, যেমন এখন নির্বাচনের সংকট, গণতন্ত্রের সংকট, এটা এখন যে প্রধানমন্ত্রী যিনি আছেন তাকেই উদ্যোগী হয়ে অন্যদেরকে ডাকতে হবে। আমার ধারণা এই আলোচনা, সমঝোতা, আপোষ, এর মধ্যে দিয়ে আমরা একটা পথ খুঁজে পাব। সেখানে বাম, দক্ষিণ, মধ্য যাই বলি না কেন, সবাই কিন্তু এক ধরনের পরিস্থিতির শিকারে পরিণত হয়েছে। সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি মুক্তাদির ভাইকে এখানে যে শুরু করেছিলেন যে ক্ষমতার যে কোপ, আর যেটা আমাদের খালিকুজ্জামান বললেন জনতার কোপ, অর্থাৎ আমি ওই বিশ্লেষণে যাচ্ছি না, মানুষকে বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে, নিজেদেরকে এগোতে হবে, এই জায়গাতে মানে ভাবনাগুলো ভাবতে হবে। খালিকুজ্জামান ভাই, শেষ কথা শুনবো আপনার কাছ থেকে। এই যে ভারতের কথাটা, বন্ধুত্বের কথা বলছিলেন, সেটা এক কথা শেষ করে দেই। 2014 সালে মানবিক বিবেচনায় মাসুল ছাড়াই 35,000 টন চাল আমরা ভিতর দিয়ে পার করতে দিছি। আমাদের কোর কমিটি বলছিল যে 1000 কতজন 192 টাকা, আমরা যমুনা ব্রিজ ক্রস করতে গেলে 600 টাকা লাগে, আর দেশের ভিতর দিয়ে মালপত্র যাবে, সেটা আমরা 192 টাকা দিবেন। ফলে এগুলি বন্ধুত্বের লক্ষণ না। বন্ধুত্ব হলে মানুষের জিনিসটা আরো আমাদের যে এই যে পদ্মার পানি বা অন্যান্য যে বিষয়ে অনেক বেশি উদার হওয়া দরকার ছিল। আসলে বিষয়টা বন্ধুত্ব শত্রুতার ব্যাপার না। কারণ একটা ভারতবর্ষ আছে, দেখেন সারা পৃথিবীতে সাম্রাজ্যবাদী পুঁজিবাদী ব্যবস্থা এটা এখন যত বেশি শক্তিশালী হচ্ছে, জনগণের শক্তি তো দুর্বল হচ্ছে। এবং এটা আমাদের দেশেও একদিকে উন্নয়নের জোয়ার বইতেছে, আর তার মধ্যে এক মুষ্টিমেয় লোকের হাতে কি হারে সম্পদ জমছে, তারা শুধু দেশে রাখতেছে না, এটা বিদেশে পাচার করে দিচ্ছে। আর অন্যদিকে মানুষের মধ্যে একটা ভোগবাদী প্রবণতা বাড়ছে, সামাজিক অস্থিরতা বাড়ছে, পারিবারিক অবস্থার মধ্যে এক ধরনের একটা বিন্যাস যেগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, সামাজিক বিন্যাস ধ্বংস হয়ে যাচ্ছে, ফলে এই অস্থিরতা বাড়ছে। এই সমস্ত কিছু মিলে সেই জায়গায় এসে আমাদের এই কথাটা বললে হয়তো ওনারা বলবেন যে বাম টাম এগুলি প্রথম কথা হলো সমাজের যেটা বিকাশের ধারা, যেদিকে গেলে সমাজ অগ্রগতির দিকে যাবে। স্বাধীনতার দিকে সেদিন সমাজ গিয়েছিল বলে মানুষগুলি পাল্টে গিয়েছিল। আজকেও শোষণ মুক্ত, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার কথা বারবার বলি, শোষণ মুক্তির পথে বাংলাদেশকে পরিচালিত করলে এই অবস্থার ধীরে ধীরে অবসান ঘটতে থাকবে, কমে আসবে। এই ছাড়া আসলে অবস্থার পরিবর্তন সম্ভব না। এখন এটা কিভাবে হবে, কারা করবেন, আরেকটা প্রশ্ন। কিন্তু আপনার প্রথম হলো কোনটা রাস্তা পথ। এখন যেই ট্রেনটা চট্টগ্রামের দিকে লাইন পাতা আছে, এটার ড্রাইভার শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, অন্য যেই হোক, ওটা ট্রেন চিটাং যাবে, রাজশাহী যাবে না। রাজশাহীর লাইনের যদি ট্রেন চাপিয়ে দেন আর বলেন যে সবাই বাজনা বাজাইতে থাকেন যে আমরা চট্টগ্রাম যাচ্ছি, দিনের শেষে গিয়ে দেখবেন রাজশাহী শহরে পৌঁছে গেছেন, তাহলে দেশকে পরিচালিত করছেন পুঁজিবাদের পথে। আজকে ট্রাম্প এসে গেছে আমেরিকাতে, একদিকে ভারতবর্ষে তারা কি এটা আমরা সাম্প্রদায়িক শক্তি, এটা ফলে সারা দুনিয়ায় যত রকম প্রতিক্রিয়াশীল উপাদানগুলি আছে, আঞ্চলিকতা, সাম্প্রদায়িকতা, বর্ণবাদ, এই সব কিছুকে সামনে এনে তারা এখানে ইরাক ধ্বংস করতেছে, লিবিয়া ধ্বংস করছে, এখন সিরিয়াতে এসে আবার সেখানে একটা দ্বন্দ্ব চলছে। ফলে এদের অস্ত্রের বাজার, এদের সম্পদ লুটতরাজ, দেশের অভ্যন্তরে মানুষকে শোষণ, এই প্রক্রিয়ায় দেশ শাসন, এর বিরুদ্ধে জনগণ দাঁড়াতে হবে। আর ওই জনতার কোপ সেখানে খুব প্রয়োজন, আর নাইলে অবস্থা ফিরবে না। জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী, কর্পোরেট খালিকুজ্জামান, জনস্বাস্থ্য জনদূত, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।